আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদে, সঙ্গে আছি আমি মিম। শুরুতেই দেখে নিব আজকের প্রধান সংবাদ শিরোনামগুলো। ইসরায়েলের বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে যা বললেন এরদোগান, গাজায় স্থায়ী শান্তির দাবিতে সোচ্চার তুরস্ক। যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলি হামলায় 2 ফিলিস্তিনি শিশু নিহত, জেনিনে উত্তেজনা, অভিযানে থামছে না ধরপাকড়। ভারতে ঘূর্ণিঝড়ের প্রভাবে 3 রাজ্যে রেড অ্যালার্ট জারি, চেন্নাইসহ একাধিক বিমানবন্দরে বাতিল অর্ধশতাধিক ফ্লাইট, জনজীবন বিপর্যস্ত। এবং কৃষ্ণ সাগরে রাশিয়ার ছায়া নৌবহরে ইউক্রেনের হামলায় জাহাজে আটকা 4 বাংলাদেশি নাবিক, বাড়ছে উদ্বেগ। শিরোনাম শুনলেন। বিস্তারিত খবরে যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখার অনুরোধ রইল, যাতে দেশ বিদেশের সবশেষ গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন ও এরদোগানের কঠোর হুঁশিয়ারি। ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধবিরতি এবং এর মাঝেই ইসরায়েলের আগ্রাসী মনোভাব নিয়ে আবারও বিশ্ববিবেকের কাছে প্রশ্ন তুলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান। গাজায় বর্তমানে সাময়িক যুদ্ধবিরতি চলছে, কিন্তু তুরস্কের দাবি ইসরায়েল এই সময়ের মধ্যেও আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন করে চলেছে। আজ এক বিশেষ রাষ্ট্রীয় বিবৃতিতে এরদোগান বেশ কড়া ভাষায় ইসরায়েলের সমালোচনা করেছেন। প্রেসিডেন্ট এরদোগান বলেন, আমরা যা দেখছি তা হল যুদ্ধবিরতির নামে এক ধরনের প্রহসন। ইসরায়েল বিশ্ববাসীকে দেখাচ্ছে তারা যুদ্ধে বিরতি দিয়েছে, কিন্তু বাস্তবে তারা গাজার আকাশে সার্বক্ষণিক নজরদারি ড্রোন ওড়াচ্ছে, উত্তর গাজা থেকে সাধারণ মানুষকে দক্ষিণে আসতে বাধা দিচ্ছে এবং ত্রাণবাহী ট্রাকগুলোকে সীমান্তে ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখছে। এরদোগান অভিযোগ করেন, ইসরায়েল এই বিরতির সময়টুকু ব্যবহার করছে তাদের সামরিক শক্তি পুনরায় সংগঠিত করার জন্য, যাতে বিরতি শেষ হওয়া মাত্রই তারা আরও ভয়াবহভাবে ফিলিস্তিনিদের ওপর ঝাঁপিয়ে পড়তে পারে। পশ্চিমা বিশ্বের দ্বিমুখী নীতির কঠোর সমালোচনা করে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন যুদ্ধের সময় যারা মানবাধিকার নিয়ে বড় বড় বুলি আওড়েছেন, গাজার হাজার হাজার শিশু হত্যার সময় তারা আজ নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। তিনি প্রশ্ন রাখেন, ইসরায়েল যে বারবার যুদ্ধবিরতির শর্ত ভাঙছে তা কি আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখে পড়ছে না, নাকি জেনেও না দেখার ভান করা হচ্ছে? তুরস্কের অবস্থান পরিষ্কার করে তিনি জানান, আঙ্কারা কেবল কয়েকদিনের সাময়িক বিরতি বা মানবিক করিডর চায় না, তারা চায় একটি স্থায়ী এবং টেকসই যুদ্ধবিরতি। এরদোগান বলেন, যতক্ষণ পর্যন্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হবে এবং গাজাবাসীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত না হবে, ততক্ষণ মধ্যপ্রাচ্যের এই ক্ষত শুকাবে না। তুরস্ক সবসময় ফিলিস্তিনি ভাই বোনদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তিনি মুসলিম বিশ্বকে এই ইস্যুতে কেবল বিবৃতির মধ্যে সীমাবদ্ধ না থেকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কাতার ও মিশরের মধ্যস্থতায় যখন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আলোচনা চলছে, তখন এরদোগানের এই বক্তব্য ইসরায়েলের ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে। যুদ্ধবিরতির মধ্যেই 2 ফিলিস্তিনি শিশু হত্যা, জেনিনে শোকের ছায়া। গাজায় যখন যুদ্ধবিরতি বা মানবিক বিরতি কার্যকর রয়েছে বলে দাবি করা হচ্ছে, ঠিক তখনই অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে 2 ফিলিস্তিনি শিশু নিহত হওয়ার মর্মান্তিক খবর পাওয়া গেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে জেনিন শহরে ইসরায়েলি সেনাবাহিনী অভিযান চালানোর সময় এই ঘটনা ঘটে। নিহত 2 শিশুর বয়স যথাক্রমে 8 এবং 15 বছর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাটি ঘটে জেনিন শরণার্থী ক্যাম্পের কাছে। ইসরায়েলি সাঁজোয়া যান ও বুলডোজার যখন ক্যাম্পে প্রবেশের চেষ্টা করছিল, তখন স্থানীয় তরুণরা এর প্রতিবাদ জানায়। এর জবাবে ইসরায়েলি স্নাইপাররা নির্বিচারে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই 2 শিশু প্রাণ হারায় এবং আরও বেশ কয়েকজন গুরুতর আহত হন। নিহত শিশুদের শরীর গুলিতে ঝাঁঝরা হয়ে গেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হল, যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী গাজায় বড় ধরনের বিমান হামলা বন্ধ থাকলেও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান বা রেড এক মুহূর্তের জন্য থামেনি। গত 24 ঘণ্টায় জেনিন, নাবলুস, রামাল্লা এবং হেব্রনে ব্যাপক ধরপাকড় চালিয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ। ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাবের তথ্যমতে, যুদ্ধবিরতির দিনগুলোতে গাজা থেকে হামাস জিম্মি মুক্তি দিলেও
পশ্চিম তীর থেকে নতুন করে প্রায় ১০০-র বেশি ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরায়েল। অর্থাৎ একদিকে মুক্তি দেওয়া হচ্ছে, অন্যদিকে নতুন করে কারাগার ভর্তি করা হচ্ছে। ভারতে ঘূর্ণিঝড়ের হানা, ৩ রাজ্যে রেড অ্যালার্ট ও ফ্লাইট বাতিলের চরম ভোগান্তি। এবারের খবর আমাদের প্রতিবেশী দেশ ভারত থেকে। বঙ্গোপসাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তামিলনাড়ু, পুদুচেরি এবং অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকাগুলোতে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা বা রেড অ্যালার্ট। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি স্থলভাগের খুব কাছাকাছি চলে আসায় বাতাসের গতিবেগ ও বৃষ্টির তীব্রতা ক্রমশ বাড়ছে। বিশেষ করে তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের পরিস্থিতি বেশ নাজুক। প্রবল বর্ষণে চেন্নাইয়ের নিচু এলাকাগুলো পানিতে তলিয়ে গেছে। স্কুল, কলেজ এবং সরকারি অফিসগুলোতে ছুটি ঘোষণা করা হয়েছে। জলাবদ্ধতার কারণে রাস্তায় গাড়ি চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে, ফলে জনজীবন কার্যত স্থবির। সাধারণ মানুষকে খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার সবচেয়ে বড় প্রভাব পড়েছে আকাশপথে। চেন্নাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আজ সকাল থেকে এখন পর্যন্ত প্রায় অর্ধশতাধিক অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করতে হয়েছে। অনেক বিমান অবতরণ করতে না পেরে বেঙ্গালুরু বা হায়দ্রাবাদের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এতে বিমানবন্দরে আটকা পড়েছেন হাজার হাজার যাত্রী। টার্মিনালে যাত্রীদের দীর্ঘ লাইন এবং চরম ভোগান্তির চিত্র বিভিন্ন সংবাদমাধ্যমে উঠে এসেছে। অনেক যাত্রী অভিযোগ করেছেন, ফ্লাইট বাতিলের বিষয়টি তাদের শেষ মুহূর্তে জানানো হয়েছে। তামিলনাড়ু ও পুদুচেরি সরকার উপকূলীয় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিচ্ছে। প্রস্তুত রাখা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা NDRF-এর একাধিক দল। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি রয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, আগামী ২৪ ঘণ্টা এই ৩ রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে, যা কাঁচা ঘরবাড়ি ও বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি করতে পারে। ভারতের এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রভাব বাংলাদেশের উপকূলীয় এলাকাতেও কিছুটা অনুভূত হতে পারে বলে জানিয়েছে ঢাকার আবহাওয়া অফিস। সমুদ্র বন্দরগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কৃষ্ণ সাগরে ইউক্রেনের হামলায় বাংলাদেশি নাবিকদের আতঙ্ক। সবশেষে আন্তর্জাতিক ভূ-রাজনীতির এক অত্যন্ত উদ্বেগজনক খবর, যা আমাদের বাংলাদেশের জন্য বিশেষ শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। কৃষ্ণ সাগরে রাশিয়ার তথাকথিত ছায়া নৌবহর বা শ্যাডো ফ্লিটের একটি জাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। আর এই হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজটিতে ৪ জন বাংলাদেশি নাবিক কর্মরত ছিলেন বলে জানা গেছে। আন্তর্জাতিক গণমাধ্যম ও মেরিন ট্রাফিক সূত্রে জানা গেছে, পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়া যেসব পুরনো জাহাজ ব্যবহার করে তেল ও পণ্য পরিবহন করে, সেগুলোকে ছায়া নৌবহর বলা হয়। ইউক্রেন সম্প্রতি রাশিয়ার অর্থনীতিকে দুর্বল করতে এই ধরনের জাহাজগুলোকে তাদের হামলার প্রধান লক্ষ্যবস্তু করেছে। গতকাল রাতে কৃষ্ণ সাগরের এক গুরুত্বপূর্ণ নৌরুট দিয়ে যাওয়ার সময় তেমনই একটি জাহাজ ইউক্রেনীয় সি ড্রোন বা মিসাইল হামলার কবলে পড়ে। জাহাজটিতে কর্মরত নাবিকদের মধ্যে ৪ জন বাংলাদেশি নাগরিক। তাদের পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে তারা পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন বলে জানা গেছে। হামলার পর জাহাজের একাংশে আগুন ধরে যায় এবং জাহাজের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়। নাবিকরা বর্তমানে চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। যদিও এখনও পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে যুদ্ধকালীন পরিস্থিতিতে সাগরের মাঝখানে এমন হামলায় নাবিকদের মানসিক অবস্থা সহজেই অনুমেয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট শিপিং রিক্রুটিং এজেন্সিগুলোর পক্ষ থেকে নাবিকদের সর্বশেষ অবস্থা জানার জোর চেষ্টা চলছে। এর আগেও ইউক্রেন রাশিয়া যুদ্ধের শুরুতে বাংলার সমৃদ্ধি নামক জাহাজে রকেট হামলায় এক বাংলাদেশি নাবিক নিহত হয়েছিলেন। সেই স্মৃতি এখনও দগদগে। নতুন করে এই ঘটনায় আবারও বাংলাদেশি নাবিকদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা ইউক্রেনের বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে। তবে বাণিজ্যিক জাহাজে, যেখানে বিভিন্ন দেশের বেসামরিক নাবিকরা থাকেন, সেখানে এমন হামলার নিন্দা জানিয়েছে মস্কো। অন্যদিকে কিয়েভ বা ইউক্রেন বলছে, রাশিয়ার সামরিক রসদ বা তেল পরিবহনে ব্যবহৃত যে কোনো জাহাজ তাদের বৈধ লক্ষ্যবস্তু। দুই দেশের এই পাল্টাপাল্টি অবস্থানের মাঝখানে পড়ে বাংলাদেশি নাবিকদের জীবন এখন ঝুঁকির মুখে।
তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা বা নিরাপদ স্থানে সরিয়ে নেওয়াই এখন বড় চ্যালেঞ্জ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।